oh my God. আসসালামু আলাইকুম, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস টেক ওয়ার্ল্ড। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন একটু সুস্থ। 3-4 দিন আমার খুবই বাজে অবস্থা ছিল, নন স্টপ মাথা ব্যথা করেছে, শ্বাসকষ্টও হয়েছে। তো আজকে আমার খুব ইচ্ছা করছে একটু ভয়েস রেকর্ড করতে, তাই ভাবলাম ডার্ক সাইড একটু ছোট করে আপলোড করে দিই আপনাদের জন্য। আরেকটা কথা, যে উপন্যাস থেকে আমি এই এফএফটা ডাবিং করছিলাম, সেই উপন্যাসটা আমি 10 নাম্বার পার্ট পর্যন্তই সেম টু সেম রেখেছি। তারপরে আস্তে আস্তে আমি পুরোপুরি পরিবর্তন করে ফেলছি। তো এটাই মূল কারণ যে এখন আমার এই পার্টগুলো লিখতে হচ্ছে, কারণ আমি এই গল্পটা বড় করতে চাচ্ছি না, তাই ছোট করে নিজের মতো করে চেঞ্জ করছি। তো বেশি বকবক না করি, ডার্ক সাইডের 14 নম্বর পার্ট স্টার্ট করি। তবে শেষে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা শুনে তারপরে যাবেন সবাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই। সুখী নদীর পাড়ে জাঁকজমকপূর্ণ একটা মন্দির। মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাউন্ড বক্সে জোরে গান বাজছে, তাজা ফুলের সুবাসে মন্দিরটাকে মনে হচ্ছে একটা ফ্লাওয়ার গার্ডেন। লাল নীল হলুদ সবুজ মরিচ বাতির আলো নদীর পানিতে পড়ে ঢেউয়ের তালে তালে নৃত্য তুলছে, যা দেখতে মারাত্মক লাগছে। খোলা আকাশের নিচে নদীর পাড়ে সাজ সজ্জিত এই মন্দিরটা দূর থেকে যে কারোরই নজর কাটতে বাধ্য। মন্দিরের পুরোহিত ব্যস্ত বিয়ের পূর্বের আচার অনুষ্ঠান পালন করতে। তার পাশে বসে আছে নতুন বর এবং কনের বাবা। চারপাশ থেকে ডাকঢোল পেটানোর শব্দ হচ্ছে, সাউন্ড বক্সে জোরে গান বাজছে। তারপরেও যেন পণ্ডিত মশাইয়ের কোনো অসুবিধা হচ্ছে না, তিনি বিরতিহীন ভাবে মন্ত্র পড়তে ব্যস্ত। মেহমানদের মধ্যে যারা কিশোর কিশোরী, তারা ঝগড়ায় ব্যস্ত, তর্কে ব্যস্ত, আর যুবক যুবতীরা দৃষ্টির মাধ্যমে ভাব বিনিময় আদান প্রদান করতে ব্যস্ত। মধ্যবয়স্করা খেতে ব্যস্ত এবং বৃদ্ধরা স্টেজের সামনে চেয়ার পেতে গল্প করতে ব্যস্ত। শুধুমাত্র বর কনের পরিবাররাই বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। এই এতগুলো মানুষের মধ্যে শুধুমাত্র বর আর পুরোহিত অপেক্ষা করছে বিয়ের লগ্ন কখন শুরু হবে সেটার জন্য। কারণ বর অপেক্ষা করছে কখন তার বউয়ের সাথে তার শুভ দৃষ্টি হবে। পুরোহিত মশাই খুব তাড়ায় আছে, কখন দ্রুত বিয়ে শেষ করে বাড়িতে নিজের বউয়ের কাছে যাবে। বিয়ের লগ্নটাও পড়েছে মধ্যরাতে, অপেক্ষা করা ছাড়া কিচ্ছু করার নেই। তবে সময় কারো জন্যই অপেক্ষা করে না। দেখতে দেখতে বিয়ের লগ্ন চলেই আসলো। রাত 1:45 বাজে। বিয়ের জন্য কলাপাতার স্টেজ সাজানো হয়েছে। বর তো আগে থেকেই পুরোহিতের পাশেই বসেছিল, তাই কনেকে মণ্ডপে নিয়ে আসতে বলা হলো। আত্মীয়রা শোনা মাত্রই ছুটে গেল কনেকে আনার জন্য তার পক্ষে। তবে মুহূর্তের মধ্যেই হইচই পড়ে গেল, কারণ বিয়ের কনে তার জন্য বরাদ্দ করা কক্ষে থাকা তো দূরের ব্যাপার, পুরো মন্দিরের কোথাও নেই। মুসলিম হিন্দু মিলিয়ে একই রাতে 12খানা বিয়ের আয়োজন হচ্ছে শহরের আনাচে কানাচে। ইউনো একের পর এক বাড়ি, কমিউনিটি সেন্টার এবং মন্দিরের চক্কর লাগাতে ব্যস্ত। বাড়ি, কমিউনিটি সেন্টার এবং মন্দির ঘুরে ঘুরে সে ডিউটি করছে। একই রাতে এতগুলো বিয়ে, ইউনো সহ প্রত্যেকটা অফিসার খুব অবাক হচ্ছে। আজকে যাদের বাড়িতে বিয়ে, তারা কি নিউজ দেখে নাই? তারা কি দেখে নাই বিয়ের নতুন কনেকে নিয়ে গিয়ে কিভাবে মার্ডার করা হচ্ছে? মনে হয় দেখে নাই। দেখলে এত জাঁকজমকপূর্ণ বিয়ে আয়োজন করতো না, চুপচাপ ছেলে মেয়েদের বিয়ে পড়িয়ে দিত। কমিশনারের আদেশ অনুযায়ী প্রত্যেকটা বিয়ের লোকেশনে নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ইনভাইট করা আত্মীয়দেরকেও আইডেন্টিফায়ার মাধ্যমেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে বাধ্যতামূলক। মন্দিরের এত কঠিন নিরাপত্তার মধ্যে সবার মাঝখান থেকে বিয়ের কোণে উধাও, এটাও কি সম্ভব? ইউনো এই খবর শুনে বিশ্বাসই করতে পারছে না। শুধুমাত্র জাদু করে অদৃশ্য করে নিয়ে যাওয়া ছাড়া বিয়ের মধ্যমণি কনেকে উধাও করা সহজ ব্যাপার না। তবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে সহজ ব্যাপারগুলো মানুষ ক্যাচ করতে পারে না। তেমনই হলো নদীর পানিতে লাল নীল হলুদ সবুজ মরিচ বাতিতে ঢেউ তুলে যে কেউ একজন সাঁতার কেটে
কেটে নদী পার হচ্ছে সেটা কারো চোখে পড়ল না। পরনে তার এখনো লাল বেনারসি আছে। মেয়েটি খুব দক্ষভাবে সাঁতার কেটে নদী পার হলো। নদীর ওপারে কোনো বসতি নেই, নেই মানুষের আনাগোনা, শুধু আছে কাশ বনের ধ্বংসস্তূপ এবং সেই কাশ বনের ধ্বংসস্তূপের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে তার জন্য অপেক্ষায়, এবং সে ঘন্টার পর ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। যখনই সে দেখতে পেল তার কাঙ্ক্ষিত মানুষটি নদীর সাঁতরে এপারে চলে এসেছে, সে দ্রুত কাশবনের ধ্বংসস্তূপের পেছন থেকে বের হয়ে এসে কাঙ্ক্ষিত মানুষটিকে নদীর পানি থেকে টেনে তুলতেই দুজনকে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদল, আদর করলো। ভাব বিনিময় শেষ করে আর এক দ্বন্দ্ব এপারে দাঁড়ায় না, সেখান থেকে দৌড়ে পালালো। অন্যদিকে ইউনো হেড অফিসে কমিশনারের সামনে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। কমিশনার তাকে ইচ্ছা মতো কথা শোনাচ্ছে। 15 দিনের জন্য সাসপেন্ড তো হয়েছে, সঙ্গে কথাও শুনতে হচ্ছে। জুনিয়ররা তার দিকে তাকিয়ে হাসছে। ইউনোর তো ইচ্ছা করছে এই মুহূর্তেই চাকরিটা ছেড়ে দিতে। এই খবর ভাইরাল হয়ে গেল বিদ্যুতের গতিতে লাইভ টেলিকাস্টের মাধ্যমে। এত কঠিন নিরাপত্তা, এত কঠিন তদারকির মধ্যেও সিরিয়াল কিলার মন্দির থেকে বিয়ের কোণে নিয়ে পালিয়েছে, যে খবর ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে মানুষ রাস্তায় নেমে পড়েছে। অন্ধকার রাস্তার ধারে কালো হুডি গায়ে বাইকের উপরে শুয়ে পায়ের উপরে পা তুলে সিগারেট টানছে লোকটা। অন্য হাতে ফোন ধরা, তাতে লাইভ টেলিকাস্ট হচ্ছে বিয়ের কোণে মন্দির থেকে উধাও হয়ে যাওয়ার খবরটা, এবং যা দেখা মাত্রই কপালের রগ টানটান হয়ে গেল রাগে। সিগারেট ঠোঁট থেকে সরিয়ে নিকোটিনের কালো ধোঁয়া উড়িয়ে দিয়ে কিছুটা বিরক্তিকর শব্দ তুলল নাকমুখ দিয়ে, বলল, আমি কখন করেছি এটা? আমার তো এই সপ্তাহে এমন কোনো প্ল্যান ছিল না, তাহলে কখন করলাম আমি এটা? আমার প্ল্যান তো অন্য, আর পাখিও তো অন্য, তো আমি কিভাবে করলাম? না 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 না, অপবাদ সহ্য করতে পারি না আমি। লোকটি একা একাই কথাগুলো বলছিল। ঠিক তখনই সে ফোনের দিকে তাকিয়ে লক্ষ্য করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে বিয়ের বর। একজন পুরুষ হয়ে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এই বিয়েতে তার কত স্বপ্ন ছিল, সম্পর্কটা নিয়ে কত স্বপ্ন দেখেছে, সব ভেঙে গেছে। সাথে বিয়েতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, বউয়ের পেছনে কত টাকা খরচ করেছে এবং কত টাকার গহনা দিয়েছে, কত আশা বেঁধেছিল এই সম্পর্কটা নিয়ে। সবকিছু বলছে এবং খুব আফসোস করছে। তার সব স্বপ্ন আশা ভেঙে চুরমার করে দিয়েছে এই একটা ঘটনা। ফোনের দিকে তাকিয়ে এই কথাগুলো শোনা মাত্রই মুখটা কালো হয়ে গেল লোকটির। চোখ দুটো জ্বালাপোড়া করছে, যেন চোখের চারপাশ থেকে গরম জল উঠে আসতে চাইছে। সে আর তাকিয়ে থাকলো না, এক ঝটকায় চোখ দুটো বন্ধ করে নিল। ঘন শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ধোকা, হ্যাঁ ধোকা। ধোকা কেন দেবে? বিয়ে করবে না? না করা উচিত ছিল। ধোকা কেন দেবে? আমি ধোকা সহ্য করতে পারি না। প্রেম মারা, প্রেম মার। কথাটি বলে লোকটি বাইকে উঠে বসলো এবং গানের সুর টানতে টানতে হাই স্পিডে বাইক স্টার্ট করলো। ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে বাইক রেসিং চলছে অনেক রাত পর্যন্ত। বরাবরের মতো এবারও জঙ্কুক জয়ী হয়েছে এবং তাতে তার দলের ছেলেপোলেরা হইচই শুরু করেছে। এই রাতেই সবাই পার্টি চাইল জঙ্কুকের কাছে। সে তো রাজি, পার্টি তো তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, কিভাবে নিষেধ করবে? তাই সবাইকে নিয়ে উপস্থিত হলো তার চির চেনা সে বাড়ি। লাল নীল হলুদ পাতির সমারোহ পুরোটা জায়গা জুড়ে। এক পাশে বসেছে জোয়ার আড্ডা, সামনের স্টেজে খোলাখুলি তাকে মেয়েরা নাচানাচি করছে। জঙ্কুক বসে ড্রিঙ্কস করছে। কখন থেকে তার ফোনটা ভাইব্রেট হয়ে যাচ্ছে, তে ফোন করছে এক নাগারে, তবে জঙ্কুক তাকে পাত্তা দিচ্ছে না। বিষয়টা লক্ষ্য করে সোগা বলে, কিরে শালা, ফোন ধরছিস না কেন? কখন থেকে তোর ফোনটা ভনভন করছে, আর সঙ্গে আমার মাথাটাও। বিবাহিত পুরুষদের ফোন এভাবে ভনভন করে সারাদিন। তুই কি বিবাহিত পুরুষ রে? মোবাইল এত আসে কেন? ঘরে কি বউ রেখে এসেছিস? কি রেখে এসেছি বউ। ভাই, মাথা ঠিক আছে? শালা ভাবটা এমন করিস যেন কিছুই জানিস না। না জানবো কিভাবে? তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাইনি এখনো। ওরে শালা বাটপার, খাসনি বলছিস? ঠিক আছে, খাসনি যখন খেতেও হবে না। আমার ছেলে আসুক দুনিয়াতে, আকিকার সময়
কবজি ডুবিয়ে না হাঁটু ডুবিয়ে খাস। বাহ, ছেলে আনার প্রসেসিংও চালু করে দিয়েছিস। এই জঙ্কুক শুভ কাজে দেরি করে না। এ কথা শুনে সোগা জঙ্কুকের ফোনের দিকে ইশারা করে বলে, হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। সোগা কথাটি বলে জঙ্কুকের চোখের দিকে তাকালো। দুজন কয়েক সেকেন্ড দুজনের চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎই অট্ট হাসিতে দুজনই ফেটে পড়ল। রাত 2টো বাজে। ইউনো রাগান্বিত ভঙ্গিতে বাড়িতে প্রবেশ করলো। ডানে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে এক ধাক্কায় দরজাটি শব্দ তুলে বন্ধ করে দিল সে। 15 দিনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, সেটা নিয়ে সে খুব বিরক্ত। তবে যাই হোক না কেন, যতই সাসপেন্ড করুক না কেন, নিজের ডিউটি ভুলে যাবে না সে, গোপনে কাজ চালিয়ে যাবে। এদিকে তে তখনও নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে জঙ্কুককে ফোন করেই যাচ্ছে, আর একটু পর পর মেন গেটের দিকে উকি দিচ্ছে জঙ্কুক ফিরে এসেছে কিনা সেটা জানার জন্য। অস্থির হয়ে আছে তে। তবে তের দীর্ঘ অস্থিরতার অবসান ঘটিয়ে রাত 2:02 জঙ্কুকের গাড়িটা গেট দিয়ে বাড়িতে প্রবেশ করলো এবং বনের রাস্তা দিয়ে সোজা নিজের কাঠের বাড়ির দিকে চলে গেল। এত সময় ধরে অপেক্ষা করা তে নিজেকে স্থির রাখতে পারলো না। কোনো কিছু না ভেবেই সে ঘর থেকে বের হয়ে গেল এবং ভালো মন্দ কোনো কিছু না ভেবেই মূল ফটক টপকে বাড়ি থেকে বের হয়ে সোজা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা ধরল জঙ্কুকের বাড়ির দিকে। তবে তে লক্ষ্য করলো না 3 তলার পূর্ব দিকের খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে মিনহু, যে এখন কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকেই। সে তো কোনো দিকে না তাকিয়ে জঙ্গলের রাস্তা পার হয়ে জঙ্কুকের বাড়িতে চলে গেল। যা বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে দেখলো লিমিনহু। সারাদিন তো লিমিনহু তার নাতি জঙ্কুকের দর্শন পায় না, তাই প্রতি রাতে যখন বাড়ি ফিরে তখন বারান্দায় দাঁড়িয়ে থাকে নাতিকে এক নজর দেখতে। তার একমাত্র ওয়ারিশি যে কিনা একদম অধপতনে চলে গেছে। তবে তের এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে একা হেঁটে জঙ্কুকের কাছে যাওয়াটা প্রচুর পরিমাণে অবাক করছে লিমিনহুকে। মেয়েটার কত সাহস! পরক্ষণে লিমিনহু পাকা হাসে, বিড়বিড় করে বলে, শালা ফষ্টি নষ্টি করতে পারবে, বিয়ের কথা বললেই বলবে মেয়ে মানুষ পছন্দ না। জঙ্কুক রুমে ঢোকে গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারে ঝুড়িতে, তারপর সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ল। মদ তাকে তেমন একটা মাতাল করতে পারে না, নেশা হয় না তার বললেই চলে, কিন্তু শরীরটা ক্লান্ত লাগছে। লং টাইম ঝিরিঝিরি বৃষ্টিতে বাইক রেসিং করেছে হয়তো, তাই জঙ্কুক চোখ বন্ধ করে সোজা হয়ে কিছু সময় বিছানায় পড়ে থাকে। তবে হঠাৎ করেই রুমে কারো উপস্থিতি টের পেতেই খুব শান্ত ভঙ্গিতে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। জঙ্কুকের চোখে পড়ল প্রথমে তের নাকের নথ। তার কিনে দেওয়া নথটা মেয়েটির নাকে কেমন ঝলমল করছে, তার দিকে অপলক তাকিয়ে আছে তে। তার চোখের মধ্যে অজস্র প্রশ্ন, সঙ্গে অনেকটা ভয়। কিসের ভয় সেটা বুঝতে পারল না জঙ্কুক, তবে প্রশ্ন কি করবে সেটা বুঝতে পারল। তবে তে প্রশ্ন করার আগেই জঙ্কুক বলে, এত রাতে তুমি আমার ঘরে কি করছো জুনিয়র? একজন পরপুরুষের ঘরে এভাবে আসাটা হারাম, জানো না? হারাম? মাই ফুট! আপনাকে পরপুরুষ মানি না আমি। তাহলে কি মানিস? জামাই? হ্যাঁ, হবেন তো একদিন। মনে মনে মন কলা খাওয়া বাদ দাও, যাও এখান থেকে। তে জঙ্কুকের কথা পাত্তা না দিয়ে কোমরে হাত বেঁধে বলে, এত সময় কোথায় ছিলেন? আমার ফোন ধরছিলেন না কেন? সেটা তোমাকে বলতে বাধ্য না আমি, যাও এখান থেকে। এত এত যাও যাও করছেন কেন খাটাস লোক? ভালোভাবে কথা বলা যাচ্ছে না গন্ডার? এত রাতে ভালোভাবে কথা বলতে পারি না আমি, তবে অন্য কিছু পারি, দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখান, দেখি কি পারেন। তার আগে বলেন কোথায় ছিলেন? ওই ওই তুই বের হ আমার ঘর থেকে, না হলে এক লাথি মেরে মাজাটা ভেঙে ফেলবো। জঙ্কুক ভাই! কি সোনা, কোথায় ছিলেন বলুন না? চিন্তায় চিন্তায় আমার প্রেশার লো হচ্ছে। জঙ্কুক 2 হাত উঁচু করে তেকে কাছে আসার জন্য ইশারা করলো, মুখে বলল, কাছে আসো সোনা, প্রেশার হাই করে দেই। কাছে গেলে বলবেন কোথায় ছিলেন। আগে আসো তো দেখি। আপনি আসেন, আমার পায়ে ব্যথা। আরে সোনা আসো, পাটা টিপে দেই। না, আসতে পারবো না, আপনি আসেন। কাছে আয় বাল, নয়তো যা এখান থেকে। তে রেগে গেল, রাগে ফুঁসতে ফুঁসতে ভাব দেখিয়ে চলেই যাচ্ছিল। ঠিক তখনই জঙ্কুক পেছন থেকে বলে, ওহ মালটার কি ফিগার ছিল, আর
দুটো কি নরম, এখনো হাতে স্পর্শ লেগে আছে। আর কি তোলার মতো শরীর, বুকের সাথে চেপে ধরতে তের হজম হলো না জঙ্কুকের এমন কথা। দৌড়ে গিয়ে হাত দিয়ে জঙ্কুকের মুখটা চেপে ধরে রাগান্বিত কান্নারত কণ্ঠে বলল, আপনি আপনি কথা দিয়েছিলেন এই বুকে আমি থাকবো, এই বুক আমার আর কারো না। জঙ্কুক সুযোগটা পেয়েই থেকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, আচ্ছা তাহলে তুই থাক না আমার বুকে। তাহলে তো আর আমি যাচ্ছি না ওসব মেয়েদের বুকে যারা নিজেদের বুকে আমাকে চায়। তাহলে এখন কি বিনিময়ের সম্পর্কে থাকতে হবে? যদি তুমি মনে করো বিনিময়, তাহলে বিনিময় ভালোবাসার বিনিময়, ভালো থাকার বিনিময় থাকবে। এই বিনিময়ের সম্পর্কে তে জঙ্কুকের গালে হাত রেখে বলে, তাহলে শুধুমাত্র আমার হয়ে থাকবেন বলুন? আমি তো শুধু তোমারই সোনা, তুমি তো কাছে ডাকছো না। কথাটি বলতে বলতেই জঙ্কুক ঘুরে গিয়ে থেকে বিছানার দিকে দাঁড় করালো। তারপর বিনা বাক্যে তের চোখের দিকে তাকিয়ে থেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তের উপরে উঠে তের মাথার দুপাশে তের দুহাত নিজের হাত তিন করে তের গলায় ডুবিয়ে একের পর এক চুমাচ্ছে জঙ্কুক। জঙ্কুকের এত কাছে এসে তের শ্বাস ভারী হয়ে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। জঙ্কুকের তের অবাধ্য স্পর্শে সে অস্থির হয়ে নড়াচড়া শুরু করলো। তে নড়ছিল দেখে জঙ্কুক তার দেহ দ্বারা তের দেহটা বিছানার সাথে চেপে ধরলো। তাতেও শান্ত করতে পারছে না তেকে। অস্থির হয়ে ও শব্দ করছে তে। জঙ্কুক গলা থেকে মুখ উঠিয়ে মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে সোনা? জঙ্কুক ভাই, আমার ভয় করছে। ভয় কমিয়ে দেই সোনা। কথাটি জঙ্কুক তের চোখে চোখ রেখে বলল। তে বলল, কিভাবে? জঙ্কুক হাত বাড়িয়ে তের চোখের পাতায় স্পর্শ করে, তারপর নাকে ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে বলে, দেখাবো তো সোনা, আগে আমার ঠোঁটে একটা চুমু খাও। তে মন্ত্রমুগ্ধের মতো জঙ্কুকের কথা শুনলো। মাথা উঁচু করে জঙ্কুকের নিচের ঠোঁটে শব্দ করে একটা চুমু খেলো। জঙ্কুক প্রশান্তিতে চোখ বন্ধ করে অনুভব করলো তা। ওভাবেই চোখ বন্ধ করে আন্দাজের ওপর একটু ঝুঁকে তে ঠোঁটে শব্দ করে চুমু বসালো। এবার তে চোখ দুটো বন্ধ করে নিল। জঙ্কুক এখনো তার ঠোঁটটা সরায়নি। কিছু সময় ওভাবেই থাকলো দুজন, একে অপরের শ্বাস প্রশ্বাস যেন ভেতরে নিঃশ্বাসের সাথে টেনে নিচ্ছে। জঙ্কুক বিছানায় উঠে বসে আস্তে ধীরে, খুব ধীর সুস্থেই বেড সাইডের টেবিলের ড্রয়ার থেকে একটা ইনজেকশন বের করে হাতে নেয়। তে তখনও বিছানাতে শুয়েছিল এবং এক দৃষ্টিতে জঙ্কুকের উদাম পিঠের দিকে তাকিয়েছিল। জঙ্কুক ওভাবেই বসে থেকে আস্তে ধীরে লিকুইড কিছু একটা বোতল থেকে অর্ধেক অব্দি ভরে নিল। দুধের মতো সাদা তরল জাতীয় কিছু, তবে পুরোটা ভরে নেয়নি, অর্ধেক পর্যন্তই নিয়েছে। সেটা হাতে নিয়ে জঙ্কুক 1 মিনিটের মতো চুপচাপ বসে থাকে। তারপর জোরে একটা শ্বাস টেনে পেছনে ঘুরে তের দিকে তাকায়। তে তখনও ওভাবেই বিছানায় শুয়ে তার দিকেই তাকিয়েছিল। জঙ্কুক একটু ঝুঁকে তের কপালে একটা চুমু খায়। তারপর তের ঘাড়ের পেছনে হাত রেখে তেকে বিছানায় তুলে বসায়। জঙ্কুক তের পেছনে বসে, পেছন দিক দিয়ে দু হাতে তের কোমরটা শক্ত করে জড়িয়ে তের ঘাড়ে নাক ঘষে চুমু আঁকে। তের ঘাড়ের বাম পাশে ভেজা ভেজা চুমু খায় জঙ্কুক। জঙ্কুকের হাত তখন খুব মোলায়েম ভাবে সেখানে চাপ প্রয়োগ করছে সে। তে তো একদম ঘোরের মধ্যে জঙ্কুকের এত গভীর স্পর্শ তাকে মাতাল করছে। এ পর্যায়ে জঙ্কুক দেখে নিজের দিকে ঘুরিয়ে বসায়, সামনে থেকে দেখে জড়িয়ে ধরে, শক্ত করে বুকের সাথে চেপে ধরে তের গলাতে একের পর এক গভীর আঁকে। কিছু মুহূর্ত এভাবেই চলে। তারপর হঠাৎ করেই গলা থেকে মুখ উঠিয়ে তের ঠোঁটে ডিপ করতে শুরু করে জঙ্কুক।
এবং করার এক পর্যায়ে হাতে থাকা ইঞ্জেকশনটা তের ঘাড়ের বাঁ পাশে যেখানে ভিজা চুমু খেয়েছিল সেখানে আস্তে করে দেয়। এই পর্যায়ে জঙ্কুকের কোমরটা শক্ত করে চেপে ধরে আর ঠোঁট দিয়ে ঠোঁট দুটো আরো গভীরভাবে ধরে। তারপরেও তে হঠাৎ আঘাত অনুভব করে পেছানা থেকে কোমরটা একটু উপরে তুলে ফেলে। তাতে জঙ্কুক সুযোগ পেয়ে তেকে তুলে নেয় এবং আরো শক্ত করে চেপে ধরে। ইঞ্জেকশন এখনো পুরোপুরি করা শেষ হয়নি, তবে জঙ্কুক খুব অভ্যস্ত, সে খুব সাবধানে আছে। তে জঙ্কুকের ঠোঁটে ঠোঁট রেখেই হালকা গংড়ায়, তবে জঙ্কুক থেকে ছাড়ে না যতক্ষণ না পর্যন্ত পুরোটা তের মধ্যে করা শেষ হচ্ছিল। জঙ্কুক লাগছে, এই তো জান, এই তো শেষ। কথাটি বলতে বলতে জঙ্কুক হাতের বাঁধন আগলা করে দেয়। তাতে তে চিত হয়ে বিছানার দিকে মাথাটা নুয়ে দেয়, তবে জঙ্কুক থেকে বসিয়ে রেখেই কোমরটা জড়িয়ে ধরে আর হাতে থাকা ওটা দূরে ছুঁড়ে মারে। তে বিছানার দিকে মাথাটা ঝুলিয়ে রেখেছে তার ভাঁজ জঙ্কুকের চোখের সামনে। জঙ্কুক হাত বাড়িয়ে এক এক করে তের বুদা ফেলে। জায়গা থেকে দুদিকে সরিয়ে দিতেই কালো রঙের বাজ চোখের সামনে বিদ্যমান হয়। ঘোর লাগা দৃষ্টিতে জঙ্কুক সেটার দিকেই তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল, ঠোঁট কামড়ে হাসলো জঙ্কুক। তারপর নামিয়ে নিয়ে গিয়ে দাঁত দ্বারা বাজের দুটো খুলে নিল। খুলে দিতে সেটা নিজে থেকে জায়গা থেকে সরে গেল এবং জঙ্কুক নামালো তে মুখের মধ্যে নিয়ে কমলার রস সে খেতে লাগলো জঙ্কুক। এবং খেতে খেতেই অনুভব করলো তে তার কোমরের দু পাশে দ্বারা খনন করছে। সেটা বুঝতে পেরে জঙ্কুক সেই স্থানে চড়ে ধরে। তা অনুভব করতে পেরে তে ঠোঁট কামড়ালো, হালকা গংড়ালো, দু হাত দিয়ে জঙ্কুকের মাথাটা ওখানে চেপে ধরলো, যেন চাইছে আরো জোরে দিক। জঙ্কুকও বুঝে নিল তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এর প্রভাবে তের সহন শক্তি বেড়ে গেছে। জঙ্কুক মন ভরে রস পান করলো, তারপর ওভাবেই থেকে বিছানায় ছেড়ে দিল। একটু হেঁটে গিয়ে কাবার্ড খুলে তার ডান পাশের ডয়ার থেকে ছোট্ট পলিথিনে থাকা সাদা নিয়ে আবারও বিছানায় ফিরে আসলো। বিছানায় তের দিকে ঝুঁকে তার কোমরের দুপাশে দিয়ে এক টানে তের পরনের খুলে ফ্লোরে ফেলে দিল। ততক্ষণে তের অদ্ভুত অঙ্গভঙ্গি জঙ্কুককে আরো আকৃষ্ট করছে তার দিকে। জঙ্কুক প্যাকেট ছিঁড়ে একটু একটু করে পাউডার দিয়ে মুখ, পেট, নাভি গোটা ছিটিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে নিজের হুক খুলে সেটা কোমর থেকে নামিয়ে দিয়ে উঠে পড়লো বিছানায়। তে দু ভাঁজ করে শুয়েছিল। জঙ্কুক সেই স্থানে খোল লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখে পাউডার আর তার পরে থাকা স্থানটা দুটোই যেন জঙ্কুক চায় আসক্ত করছে। সে আর ধৈর্য ধরতে পারল না, চেপে ধরে মাথা নামিয়ে নিল সেই স্থানে। নাক আর জিব্রা দ্বারা নিতে লাগলো অমৃত সুধা। স্টেপ বাই স্টেপ চলতে থাকে জঙ্কুকের কাজ। যে কাজে তেও সামিল হলো সমান তালে। I'm good at sorry, 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 sorry.
ফজরের আজানে ধ্বনি কানে ভেসে আসতেই জঙ্কুক কাজ শেষ করলো। তে ততক্ষণে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে বিছানার সাথেই মিশে গেছে। জঙ্কুক পেট ঠোঁটে গাঢ় চুমু আঁকে, তারপর তেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। না নিজেকে পরিষ্কার করলো না তেকে, ওভাবে মেসি অবস্থাতেই বিছানাতেই পড়ে থাকলো তের সাথে। কারণ জঙ্কুক চাইছে তের জ্ঞান ফেরার পর তাদের দুজনকে এভাবেই দেখুক, যাতে করে তে নিজেকে অভ্যস্ত করতে পারে জঙ্কুকের সাথে। সো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স, এই পার্টটা এখানে শেষ করছি। নেক্সট পার্ট লাস্ট পার্ট হতে পারে, এবং সম্পূর্ণ গল্পটা শেষ না করা পর্যন্ত কেউ আমাকে গালি দিয়েন না। অবশ্যই যেহেতু আমি এসব দেখাচ্ছি, এক্সপ্লেন করার মতো কিছু গল্পের মধ্যে রেখেছি যেটা আপনারা ধরতে পারেন নাই। আসলে জিনিসটা আমি এমনভাবে গুছিয়েছি যেটা ধরা এত সহজ ব্যাপার না, তারপরও লাস্ট পার্টে বলেই দেব, তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরেন।